আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে লাইভে এসেছি একটা বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, সেটা বিজিবি বলেন, আর্মি বলেন, বিশেষ করে পুলিশ বাহিনী, যারা সবসময় জনগণের পাশে থাকতে হয়, কোনো অপরাধে, যেমন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে অনেককে আসামি করা হয়েছে এবং তাদের বিচার হচ্ছে, এবং সেই বিচারের সাথে এই যে ঘটে যাওয়া 16ই জুলাই গোপালগঞ্জে যে হত্যাকাণ্ডটা হলো, সেই বিষয়ের সাথে এই ভাইদের কিভাবে বিচার হবে। এক বিচারে কি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024-এর ঘটনায় যে যাদেরকে বিচার করা হচ্ছে সেম ওয়ে কি তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে, সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আসছি। যেহেতু পুলিশ ভাইরা এবং তাদের পরিবারের লোকজন আমাকে অনেকেই অভিভাবক মনে করেন এবং আপনজন লোক মনে করেন, আমি সেই দায়িত্ববোধ থেকে সবসময় কথা বলার চেষ্টা করি, এবং তারা যদি কখনো কোনো ভুল করে সেটারও আমি প্রতিবাদ করি এবং এসে সেটাকে বলার চেষ্টা করি। আজকের ঘটনা সেটার পরিপ্রেক্ষিতে আপনারা গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের সব লোকই উৎসাহর সঙ্গে না, শঙ্কিত হয়ে সেটা পর্যবেক্ষণ করেছেন। সেখানে আমরা দেখলাম যে একটা ছেলেকে কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কোশ্চেন করা হচ্ছে এবং পুলিশ সেখানে চাপড়াচ্ছে, তাকে চড়াচ্ছে, এবং কিছুক্ষণ পরে তাকে আর পাওয়া গেল না, কিন্তু বলা হয়েছে যে সে খুন হয়েছে। এখনো আমি শিওর না সে খুন হয়েছে কিনা। এখন খুন হোক আর না হোক, পুলিশের গুড উইল রক্ষা করার জন্য তাকে সম্মুখীন করা উচিত যে তাকে আইনের কাছে সোপর্দ করা হয়েছে। আদারওয়াইজ এই যে ব্যানে নিয়ে যাচ্ছিল এবং কান্নাকাটি করছিল, এই খুনের জন্য কিন্তু এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার হবে। কারণ আপনাকে গুলি করার পারমিশন দিলে আপনি গুলি করতে পারেন, কিন্তু আপনাকে কাউকে ধরে তাকে এনে থাপড়ানো এবং ঠান্ডা মাথায় মারার অধিকার কোনো আইন আপনাকে দেয়নি। অন্যথায় বলতে চাই যে আমাদের বাংলাদেশের আর্মিদের কথা এখানে বলতে হবে। আমরা বাংলাদেশে গর্বিত, আমাদের জাতীয় সম্পদ, সারা পৃথিবীতে শান্তির দূত হিসেবে পরিচিত। অনেক আমরা আফ্রিকার দেশে দেখেছি, সেগুলো মুসলিম প্রধান দেশ, সেখানে দেখেছি তারা আমাদের বাংলা ভাষা শিখতে হয়। কিন্তু আজকে যে আর্মি ভাইরা, সেনাবাহিনী যে ছেলেটাকে তার কপালের মধ্যে পা রেখেছে, এটা কি কোনো আর্মির নিয়মে, প্রফেশনালিজমের মধ্যে পড়ে, কোনো শান্তি রক্ষার মধ্যে পড়ে? আমার মনে হয়েছে সে যত বড় অপরাধী হোক না কেন, যখন তার মুখের উপরে পা, বুকের উপরে পা, তখন মনে হয়েছে সমস্ত বাংলাদেশি পতাকার উপরে পা, বাংলাদেশের উপরে পা। আমি অত্যন্ত দুঃখিত। মূল আলোচনায় ফিরে আসি। সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেক পুলিশ ভাই যারা আসামি হয়েছেন, যারা অসহায়, যারা অ্যাডভোকেট রাখতে পারছেন না অথবা অ্যাডভোকেট রেখেছেন, তারা তাদের ফুলফিল করতে পারছেন না, তারা আমার কাছে আসেন, আমার কাছে ফোন করেন, আমার সাথে কথা বলেন। আমিও সেখানে রিপ্রেজেন্ট করতে পারছি না, কারণ হচ্ছে জুলাই আন্দোলনে আমি একজন অগ্র সৈনিক ছিলাম, শব্দ যোদ্ধা ছিলাম, এবং আমিও মৃত্যুর সম্মুখীন ছিলাম। আমাকে হয়তো এই পলাতন ফ্যাসিস্ট সরকার বেঁচে থাকতে দিত না। যদিও তথাপি আমি আবার এই ইউনুস সাহেব গ্রেপ্তার করে আমাকে জেলে রেখেছিল, যে কারণে আমি মোরালি যেহেতু একটা পক্ষকে সমর্থন করেছি, তার বিপক্ষে অ্যাডভোকেসি করতে পারি না। যেহেতু পুলিশ ভাইদের গার্জেনের দায়িত্ব পালন করি, অনেকে সেটা বিশ্বাস করে, তো পুলিশ ভাইদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছে, আপনি এই এটার কথা ভাবেন, এখানে এই ঢাকা ইউনিভার্সিটির পরে যে জায়গাটা, ওই জায়গায় যে অফেন গুলি ফায়ার করা হয়েছে, যাত্রাবাদীর গুলি ফায়ার করা হয়েছে, সেখানে যেসব পুলিশ ভাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে, তাদের হেলমেট পরা ছিল না। তারা যে গুলি করছে সেটা স্টিল ছবি, ভিডিও ছবি উপস্থাপন করছেন। এখন ওই পুলিশ ভাইয়ের কিন্তু কিছু বলার নাই, কারণ তাকে গুলি করার যে পারমিশন দিয়েছে যে অফিসার, সে কে, তারও বিচার হতে হবে, শুধু ওই বাহির না, কিন্তু সেও কিন্তু অভিযুক্ত। আমাদের প্যানাল কোডের 34-এ আপনি একা খুন করেন, আপনার সাথে যদি 1000 লোক থাকে, তারা অভিযুক্ত হবে, সেম অপরাধে সাক্ষী হবে, তাদের অপরাধ সাক্ষী হবে। এখন তাদের পক্ষে আমি কি বলতে পারি, বলার কোনো সুযোগ নাই। আরেকজন আসছে, যেটা আপনার বলা হলো যে তার নামে অস্ত্র ইস্যু করা হয়েছে, কিন্তু তার কাছে অস্ত্র ছিল না, ছিল লাঠি, এবং ভিডিওতেও লাঠি এসেছে। কিন্তু যেহেতু অস্ত্র ইস্যু করা হয়েছে এবং গুলি করা হয়েছে, সেও কিন্তু এখান থেকে মুক্তি পাবে না। আর ওই অস্ত্রটা যে ব্যবহার করেছে সেও পাবে না, এবং যে অস্ত্রটা ইস্যু করেছে সেও পাবে না। আমি 36 জুলাই 2024-এর কথা বলছি। এখন এইটাকে আপনার সামনে উপস্থাপন করলাম যে এই 16 জুলাই 2025-এ এই যে পুলিশ ভাইরা যে অতি উৎসাহ নিয়ে একদম ওপেন হেলমেট ছাড়া গুলি করলেন মানুষের উপরে, এবং হেলমেট ছাড়া ধরে নিয়ে এসে একটা ছেলেকে চড়ালেন, থাপড়ালেন, আপনি এখান থেকে কিভাবে মুক্তি পাবেন? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। অবশ্যই সরকার, আজকে আপনারা দেখেছেন সরকার কিন্তু আপনাদের পক্ষে অবস্থান করেননি। একজন উপদেষ্টার বক্তব্য শুনলাম, আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত পুলিশ অফিসার আমাদের কেন সহযোগিতা করবে? আমি অতীব দুঃখের সহিত বলি, পুলিশ কি অপরাধটা করেছে আপনাদের সাথে যে পুলিশ আপনাদের সহযোগিতা করেননি? আপনারা তো কি করেছেন, কন্ট্রোল রুমে বসে বসে ইনস্ট্রাকশন দিয়েছেন গণহত্যা করার জন্য। এই
16ই জুলাই গোপালগঞ্জে যে গণহত্যা হয়েছে, এখানে বাংলাদেশের কেউ যারা ক্ষমতায় আছেন মুক্তি পাবেন? কারণ ওখান থেকে আপনাদের যে ইনস্ট্রাকশন দেন আর না দেন, আপনাদের তো কন্ট্রোল রুমে বসে থাকার কাজ না, আপনারা জনগণকে শান্ত থাকার কথা বলবেন। গোপালগঞ্জের যে ঘটনা হয়েছে, গোপালগঞ্জ বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন এলাকা না। গোপালগঞ্জ বাংলাদেশের সেই রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির মতো কোনো এলাকা না যে যারা স্বাধীনতা চাচ্ছে। আপনারা মুজিববাদের কথা বলতেছেন, মুজিববাদ কি নিষিদ্ধ করেছেন না ছাত্রলীগ কি নিষিদ্ধ করেছেন? আমি তো মুজিববাদ, আমি আপনাদের সামনে আবার বলি, আমি মুজিববাদ। কেন মুজিববাদ? আপনার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বাকশাল ব্যতীত আর কি কি অপরাধ করেছে আপনি উপস্থাপন করেন, দেখি আপনারা কতটুকু পারেন। আপনি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ নিয়ে আসেন। আপনি কেন আমি মুজিববাদ? আমি আপনাদেরকে বলতেছি, এই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে যেসব জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে, ইভেন কি আমি সর্বশেষ বলি আপনাদেরকে, রাজনীতি করতে হলে রাজনীতি শিখতে হবে, রাজনীতি করতে হলে নিজেকে উজাড় করে দিতে হবে। মৌলা আব্দুল হামিদ খান বাসানী আমার টাঙ্গাইলের, তাকে নিয়ে যদি আপনি কোনো কথা বলেন, তার মাজার যদি ভাঙতে যান, আমি দাঁড়াবো, আমি বন্দুকের সামনে দাঁড়াবো, আমাকে গুলি করেন। কারণ মৌলানা আব্দুল হামিদ খান বাসানী একটি খুঁড়ে গড়ে থাকছেন, খুঁড়ে গড়ে ওখানে নিজে পাক করে খেয়েছেন, উনি নিজে একটা বালতিতে গোসল করেছেন। আর আপনারা যারা এনসিপি করেন বাংলাদেশে, আমি ব্যারিস্টার আশরাফ আপনাদের জন্য যুদ্ধ করেছি। সমস্ত দল, বিএনপি বলেন, জাতীয় বিএনপি বলেন, জামাত বলেন, সবাই আপনাদের সাথে একত্রিত ছিল। আপনারা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন। এখন এখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইলেকশন। ইলেকশনকে না দেওয়ার জন্য আপনারা গন্ডগোল সৃষ্টি করলেন, সারা বাংলাদেশে আপনারা পদযাত্রা করলেন, সবাই আপনাদেরকে জানালো। আপনারা গোপালগঞ্জে লং মার্চ কেন করলেন? এই লং মার্চ এবং পদযাত্রার মধ্যে পার্থক্যটা বলেন, বলতে পারবেন কেউ? তার মানে আপনাদের ইন্টেনশন, যারা লর ভাষায় বলতেছে, আমি লয়ার বলতেছি, ইন্টেনশন এন্ড মোটিভ। এবং আপনাদের যারা এই অনলাইনে আপনাদের যারা প্রলব্ধ করে ইনস্ট্রাকশন দেয়, তারা ওই দিন কি বলেছে? গোপালগঞ্জের মাজার গোপালগঞ্জে মাটির সাথে ফিরিয়ে দেবে। গোপালগঞ্জে আপনারা একটা জামাতের কর্মীর কাছে জিজ্ঞেস করেন, একটা বিএনপির কর্মীর কাছে জিজ্ঞেস করেন, আপনাদের ওই দিনকার যাওয়া এবং আপনাদের এই উচ্ছৃঙ্খল বক্তব্য কেউ সাপোর্ট করে কিনা। আমি আবার আপনাদের সাথে বলতে চাই, রাজনীতি মৌলানা ভাসানী আব্দুল হামিদ খানকে ফলো করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ফলো করেন। আপনাদেরকে আমি অথেন্টিক ইনফরমেশন দিই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, তার মাসের বেতন উঠিয়ে খরচ ধার করতেন তার কর্মকর্তাদের কাছ থেকে, তারপরে বেতন উঠিয়ে আগে তার কাছে দিতেন। এইভাবে নিজেকে দেশ সেবার জন্য সে প্রস্তুত করেছিলেন। সেই রকম যতগুলো নেতা দেখবেন স্বাধীনতার আগে এবং পরে, তাদের অনেস্টি নিয়ে আপনি কোশ্চেন করতে পারবেন না। আপনারা এনসিপি, আপনারা আশা করেছিলাম যে ফ্যাসিস্টকে তাড়িয়ে আপনারা বাংলাদেশের শান্তির দূত ইউনূস সাহেবের মাধ্যমে আমাদের শান্তির কথা বলবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, ইতিহাসই। ইউনূস সাহেব কি কখনোই এই বাংলাদেশের কোনো মানুষের অধিকার নিয়ে কথা বলেছে, রাইট নিয়ে কথা বলেছে? এবং এই বৈষম্য বিরোধী একটি স্টেটমেন্ট দিয়েছেন। এবং ইউনূস সাহেব এসে উনি ওনার ব্যক্তিগত স্বার্থের বাইরে কিছু করেছেন? 666 কোটি, আদম ব্যাপারীর লাইসেন্স, ইউনিভার্সিটি, এবং উনি যত ইনস্ট্রাকশন নিয়েছে সে বুদ্ধি পরামর্শ আপনাদের কাছ থেকে দিচ্ছেন না, রাজনৈতিক দল ওনারা ইউনূস সেন্টার থেকে দিচ্ছেন। এবং ওনারা যদি বসে এমনি করে সুন্দর করে কথা বলে, সব শান্তির দেশ আজকে সমস্ত বিশ্বব্যাপী দেখছে। আমার সবচেয়ে বেশি দুঃখ হয় পুলিশ ভাইয়েরা, আপনারা যে ওপেন হেলমেট ছাড়া যেভাবে আপনারা গুলি করেছেন, যেভাবে সাধারণ মানুষকে ধরে নিয়ে এসেছেন, ওর প্রমাণ দেখানো এই ছেলেরা ছাত্রলীগের পোস্টে আছে, আপনাদের কথা বাংলাদেশ বিশ্বাস করবে। কারণ পাওয়ার তো আপনাদের কাছে। ক্রাইম সিন থেকে আপনারা ককটেলগুলো দেখান, সিজার লিস্ট তৈরি করেন, ওখানে তো শুধু ইট পাটকেল আমরা দেখতে পাচ্ছি। সেখানের জন্য মারার কোনো দরকার ছিল? গুলি করে ফেলে রাখতেন, হাত পা ভেঙে দিতেন। আপনাদের পুলিশের গাড়ি যখন পড়লো, আমরা ওদেরকে ঘৃণা করে, যারা পুলিশের গাড়ি, ইউনূস সাহেবের গাড়ি পড়ছে, ইনস্ট্যান্ট তাদেরকে আপনারা ধরলেন না কেন? আর আপনাদের গোয়েন্দা রিপোর্ট ছিল যে ওখানে গন্ডগোল হবে, সেটার ব্যবস্থা না করে ওখানে একটা রাজনৈতিক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলেন কেন? আজকের হত্যাকাণ্ডের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করা যাবে না, স্বয়ং রাষ্ট্র দায়ী, যারা আপনার রাষ্ট্র পরিচালনা করছেন। একেই বলে আন্তর্জাতিক অপরাধ। বলবো সর্বশেষ বলবো যে অপরাধ তো অনেক প্রকার হয়, মার্ডার, রেপ, মারামারি, হাতাহাতি, কিন্তু আন্তর্জাতিক অপরাধ টাইপের আর কি? অপরাধটা কি? আন্তর্জাতিক অপরাধ হচ্ছে যখন আপনি কোনো পার্টিকুলার গোষ্ঠীকে হত্যা করতে চাবেন, যখন কোনো একটি ভাষাভাষী লোককে হত্যা করতে যাবেন, যখন একটা আইডিওলজিস্ট লোককে হত্যা করতে যাবেন। মুজিববাদ একটা আইডিওলজিস্ট, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব জীবনের 13 বছর জেল খেটে বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলেছেন, এদেশের খেটে খাওয়া মানুষের কথা বলেছেন, এই বাংলা ভাষাভাষী মানুষের মুক্তির কথা বলেছে। হয়তো সে স্বাধীনতার পরে আপনাদের দৃষ্টিতে বাকশাল করে তো কাউকে আপনার হত্যা করা হয় না। বাকশাল ছিল একটি রাষ্ট্রীয় প্রকল্প, যেখানে রাজনীতি দলকে বন্ধ করা হয়েছিল। তখন বিএনপির জন্ম হয়নি, জাতীয় পার্টির জন্ম হয়নি, তখন জাসদ, জামাত, আদার ছিল। জামাত নিষিদ্ধ ছিল তাদের অ্যাক্টিভিটিসের কারণে। কেন অ্যাক্টিভিটিসের কারণে? এখনো তাদের শুনেন, আমি কে, তুমি কে, রাজাকার।
আমার বাবা তোমার বাবা রাজাকার রাজাকার। আমি আপনাদের বলবো, আমার বাবা, আমার 14 গোষ্ঠী, আমার রক্তের মধ্যে কোনো রাজাকার নেই, বরং শহীদ মুক্তিযোদ্ধা আছে। তো আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, আমরা কখনোই রাজাকারকে মেনে নিব না। আমরা দেশের স্বার্থে আমরা একত্রিত হয়ে আমরা দেশটাকে পরিচালনা করতে চেয়েছিলাম, কিন্তু 53 বছর দেখেছি যে শহীদ, এই 36 জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি করে আপনারা স্বাধীনতা হেরে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধ হেরে গেছে, তার প্রতিশোধ দেওয়ার জন্য ব্যস্ত। এটা কখনোই আপনাদের মানুষ মাফ করবে না। এই কারণে মাফ করবে না, যারা যুদ্ধাহত 36 জুলাই তাদেরকে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সামান্যভাবে প্রতিষ্ঠিত করতে পারেন না। তাদের চিকিৎসার জন্য এখনো বিদেশ পাঠানো হচ্ছে, তাও কি চাপে তারা এখনো তাদেরকে অনেক জায়গায় অন্তরীণ রাখা হচ্ছে, তাদের সত্যি কথা বলা দেওয়া হচ্ছে না। এখনো তারা অনেকের চোখ নষ্ট হয়ে যাবে সেই সব সম্ভাবনার মধ্যে তারা হসপিটালে কাটাচ্ছে। এখন বিবেকের প্রয়োজনে কথা বলি, রাজনীতি করি। মৃত্যু বয়ে যদি থাকতো রাজনীতি করতাম না। রাজনীতি করি মাওলানা আব্দুল হামিদ খান সাহেবের বাসানির ওই আদর্শকে ধারণ করি যে ওই ইয়ের টুপি মাথায় দিব, তালের পাতার টুপি মাথায় দিব, না খেয়ে থাকবো, কিন্তু মানুষের জন্য কথা বলবো, সত্য কথা বলবো। এবং সত্য কথা বলার জন্য আমার কোনো রাজনীতির দল লাগবে না। সত্য কথা বলার জন্য আমি কখনো কারো বিয়ের পাত্রী হয়ে তার পক্ষে কথা বলতে হবে না। সত্য কথা বলার জন্য যখনই অন্যায় অবিচার দেশের মানুষের বিপক্ষে আসবে, তখন ইনশাল্লাহ সোচ্চার হব। আমরা আদর্শ ধারণ করবো মাওলানা বাসানির মতো সিম্পল সাধারণ, যে নিজে পাক করে যাতে খেতে তাও মানুষের উপকার করতে পারি। আমরা ওই লাইফ যাপন করবো যে সারা জীবন রাজনীতি করলাম, কোনো নিজের কথা চিন্তা করলাম না। সেই রাজনীতি যেমন মাওলানা বাসানী সাহেব করেছেন, বঙ্গবন্ধু করেছেন, জাতীয় স্বাধীনতা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, যারা দুর্নীতির আশেপাশে তাদের কোনো সামান্য বরং কলঙ্ক না। কিন্তু ওই রাজনীতি করবো না যে পদযাত্রার নামে নতুন গাড়ি শোডাউন করে বাংলাদেশে আপনারা চলে বেড়াবেন। আপনারা পদযাত্রার নামে আপনারা 36 জুলাই আপনাদের বাপ দাদার কার কি আছে সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আপনারা নতুন গাড়ির বহন নিয়ে মানুষকে চমকিয়ে দিবেন, সে রাজনীতি করবো না। রাজনীতি করবো মাওলানা আব্দুল হামিদ খান বাসানির মতো, যে যেখানে গেলে সাধারণ মানুষের পাহাড় পড়েছে। রাজনীতি করবো বঙ্গের মতো, 7ই মার্চের মধ্যে বক্তৃতাতে বলবো তোমাদের যা কিছু আছে শত্রুর মোকাবেলা করতে হবে, কাউকে হত্যা করার জন্য রাজনীতি করতে হবে না। রাজনীতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নিজেকে 100% সৎ রেখে আনুষ্ঠানিক দৃঢ়তার সাথে সমস্ত অন্যায়কারীকে প্রতিরোধ করব, অন্যায়কারীকে দমন করব, রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেইভাবে রাজনীতি করব। তাই সর্বশেষ উপদেশ 36-এ আপনারা যে কন্ট্রিবিউশন রেখেছেন, যে অবদান রেখেছেন, সেজন্য দেশ জাতি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাটাকে আপনারা উচ্ছৃঙ্খল বক্তব্য, এদেশের মানুষকে হত্যা করে এটাকে উৎসাহ দেওয়া, এদেশের মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এদেশের কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্টে দেশের মানুষ বাস করে, সবাই দেশের মুসলমান, তাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দিবেন না। যদি তা না ফেলেন, তাদেরকে যদি বোঝার চেষ্টা করেন, সকলকে যখন আপন ভাবার চেষ্টা করবেন, গ্রহণ করার চেষ্টা করবেন, হয়তো আজকে কেউ বলে আছে কালকে আপনাদেরকে সমর্থন করবে, প্রয়োজনে সমর্থন করবে। আপনারা যখন নিবেদিত হবেন, আপনাদেরকে সবাই আঁকড়ে ধরবে। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম।